এসআইআর আবহেই ফের সিএএ নিয়ে হাওয়া গরম। কালীপুজোর পরে রাজ্য জুড়ে সিএএ ক্যাম্প করবে বিজেপি। পাল্টা তৃণমূলের কটাক্ষ, এসআইআরে হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে বুঝতে পেরেই সিএএ নিয়ে আসরে নামছে বিজেপি। আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব, সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। এফআইআর করলে কার্যত হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে। আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে চায়। কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে চর্চায় এসআইআর। ভোটের আগে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চায় নির্বাচন কমিশন। তার প্রস্তুতিও চলছে। বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৬৯ লক্ষ নাম। এমন পরিস্থিতিতে বাংলায় এসআইআর ঘিরে হাওয়া গরম। তারই মধ্যে বিজেপির মুখে ফের সিএ এর কথা। কালীপুজোর পরই রাজ্য জুড়ে সিএ এর ক্যাম্প করবে পদ্ম শিবির। আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব। সবাই তো পালিয়ে আসতে পারেনি, কিছু মানুষ তো পারে থাকতে থেকে গেছে, তাদের কি হবে? আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো, প্রয়োজনে সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। সিএ এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে। আমি তো প্রস্তাব দেব তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য। এফআইআর করলে কার্যত হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে এবং সেই মানুষের ভোটেই বিজেপির ভোট ব্যাংক স্থিত। অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে চায়। ভোটের আগে বাংলায় যখন এসআইআর ঘিরে প্রস্তুতি তুঙ্গে, তখন বিজেপির সিএ বার্তা ঘিরে ফের রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা। পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। প্রাক্তন ডেপুটি এনএসএ কে মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের। পঙ্কজ কুমার সিং এর নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি। রাজ্যের সঙ্গে কথা না বলে একতরফা সিদ্ধান্ত কেন? ত্রিপাক্ষিক চুক্তিতেই জিটিএ গঠিত হয় বলে সরব মমতা। স্বশাসিত সংস্থা জিটিএর অধিকারে হস্তক্ষেপ বলে তোপ। মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি মমতার। প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন, কিন্তু এটা ট্রাইপার্টাইট ব্যাপার। ওনারাও তো আলোচনা করেছেন, যখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল। ত্রিপাক্ষিক আলোচনাতে তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে। পাহাড়, দার্জিলিং, এটা তো বাংলার অবিচ্ছেদ্য অংশ। আজকে পাহাড় আর ডুয়ার্স পুরোদস্তুর শান্ত, পর্যটকরা যাচ্ছেন, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, পাহাড় আবার হাসছে। তো সেখানে কেন কেন্দ্রীয় সরকার নাক গলাতে যাচ্ছে? যেগুলো কেন্দ্রের করার কথা, বাংলার 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা, আবাসের টাকা দেওয়ার কথা, প্রাকৃতিক দুর্যোগে টাকা দেওয়ার কথা, বকেয়া দেওয়ার কথা, সেগুলো তারা দিচ্ছেন না। গ্রেফতারির 60 দিনের মাথায় জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে চার্জশিট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণর বিরুদ্ধে চার্জশিট ইডির। চার্জশিটে জীবন কৃষ্ণর 12 সম্পত্তির উল্লেখ। এসএসসির নিয়োগে 1.5 কোটির দুর্নীতি জীবন কৃষ্ণর। একাধিক সাক্ষীর বয়ান উল্লেখ করে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ব্যাংকশেল কোর্টে চার্জশিট পেশ ইডির। রাজস্থানে ব্যবসায়ীকে খুন করে ভিন রাজ্যে গা ঢাকা। ইন্দোর থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। এই খুনের মামলাতেই বৃহস্পতিবার রাতে 3 জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সল্টলেকের একটি আবাসনে ঢুকে পড়েছিল এক খুনি। বৃহস্পতিবার রাতে ফিল্মি কায়দায় ধাওয়া করে খুনি ধরে কলকাতা পুলিশ। রাজস্থানে এক ব্যবসায়ীকে খুন করে কলকাতায় গা ঢাকা দিয়েছিল এই খুনিরা। এই ঘটনায় আরও এক দুষ্কৃতী গ্রেপ্তার হলো মধ্যপ্রদেশের ইন্দোর থেকে। শনিবার ইন্দোর রেল স্টেশন থেকে গ্রেপ্তার শার্প শুটার জুবের আহমেদ। লোকাল পুলিশ প্লাস ডিডিকে বলা হয়েছিল, ওরা 2 জনকে প্রধান ধরে অ্যান্ড একজন একটু দূরে ছিল, ও প্রথমে পালিয়ে যায়, পরে ওকে ধরা হয়েছে। এটা খুব টাইমলি, আমার কাছে ইনফরমেশন 7:30-8 এরকম টাইমে এসছে অ্যান্ড উইদিন 1 ঘন্টার মধ্যেই ধরা পড়ে গেছে। তো সাকসেসফুল অপারেশন হয়েছে।
এই ঘটনায় 3 খুনিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। রাজস্থানে খুন করে একাধিক রাজ্য ঘুরে তারা গা ঢাকা দিয়েছিল কলকাতায়। খুনের পরই রাজস্থান ছাড়ে দুষ্কৃতীরা। প্রথমে যায় উত্তরপ্রদেশ, সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, তারপর কেরল থেকে আবার উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ুর উটি থেকে কলকাতায়। 15 অক্টোবর কলকাতায় আসে খুনিরা। একাধিক রাজ্য ঘুরে আসার ফলে টাকা পয়সা ফুরিয়ে আসছিল তাদের কাছে। সস্তায় থাকার জায়গা খুঁজছিল রাজস্থানের এই দুষ্কৃতীরা। শিয়ালদা এলাকায় ঘোরাঘুরি করার পর বৃহস্পতিবার তারা পৌঁছয় ফুলবাগানে। ওই রাতে ফুলবাগানে হানা দেয় কলকাতা পুলিশ। দুজনকে ফুলবাগান থেকে গ্রেপ্তার করে। একজন সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে। ফিল্মি কায়দায় এই দুষ্কৃতীকে ধাওয়া করে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে দুষ্কৃতী দরজা ভেঙে ছাদে উঠে যায়। সেখান থেকে লাফ দিয়ে অন্য ছাদ থেকে লাফিয়ে কাঠ মিশে, সেখান থেকে লাফিয়ে পালানোর চেষ্টা। যদিও তাতে শেষ রক্ষা হয়নি, খুনিকে ধরে ফেলে পুলিশ। নিউজ 18 বাংলা। চিকিৎসকের মৃত্যুতে রহস্য। তমলুকের নার্সিংহোম থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন অ্যানেস্থেসিস্ট শালিনী দাস। পরিবারের দাবি তার ডান হাতে চ্যানেল করা ছিল, মাটিতে পড়ে যাওয়ায় সেখান থেকে রক্ত বের হচ্ছিল। হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যায়নি। পরিবারের প্রশ্ন, ডিউটিতে যাওয়ার সময় সুস্থ ছিলেন শালিনী, তাহলে হাতে চ্যানেল কেন? পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতাল। এখানকার চিকিৎসক শালিনী দাস অ্যানাস্থেসিস্ট, থাকতেন তমলুকের ভাড়া বাড়িতে। তার মৃত্যু ঘিরে রহস্য। কাঁথি মহকুমা হাসপাতালের পাশাপাশি তমলুক এবং মহিষাদলের 2টি নার্সিংহোমেও কাজ করতেন শালিনী। পরিবারের দাবি, শুক্রবার সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। মহিষাদল এবং তমলুকের নার্সিংহোমে ডিউটিতে যান। সেখান থেকে যখন বাড়ি ফেরেন তখন তার হাতে চ্যানেল করা। বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক, মাটিতে পড়ে যান। চিকিৎসক শালিনী দাসকে নিয়ে যাওয়া হয় তমলুকের নার্সিংহোমে, সেখান থেকে তাম্রলিপ্ত মেডিকেল, কিন্তু বাঁচানো যায়নি। কিছু নাই, সকালবেলা তো সুস্থ হয়ে গেছে। প্রায় 11:30 পৌনে 12টা ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে রেফার করে। ভালো ছিল, ক্রিটিক্যাল অবস্থা ছিল। তখন কি ব্লিডিং হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই হাতে একটা চ্যানেল করা ছিল, ওখান থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। পরিবারের প্রশ্ন, শালিনী সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাহলে তার ডান হাতে চ্যানেল কেন? কে চ্যানেল করলো? শালিনীর কি হয়েছিল? এত শর্ট টাইমে এক্সপায়ার করার মতো আমরা করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। কোথাও যেন একটা সন্দেহ হচ্ছে যে ট্রিটমেন্টের কোথাও বোধহয় কিছু একটা হয়েছে, গণ্ডগোল হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আগে তো ক্লিয়ারলি কিছু বলতে পারছি না। শুক্রবার সকালে প্রথমে মহিষাদলের নার্সিংহোমে গিয়েছিলেন অ্যানাস্থেসিস্ট শালিনী দাস, সেখান থেকে তমলুকের নার্সিংহোম। উনি এসেছিলেন 7:30 বা একটু পরে, আর 8:10 নাগাদ বেরিয়ে গেছেন। অ্যানাস্থেসিয়া দিতে এসেছিলেন একটা অপারেশন। সব থেকে খারাপ লেগেছে যে আমার এখানে উনি সকালে সুস্থ অবস্থায় ওটি করে গেলেন, তারপর কি হলো। তমলুকের নার্সিংহোমের চিকিৎসকের দাবি, ওটিতে থাকার সময় অসুস্থ বোধ করছিলেন অ্যানাস্থেসিস্ট। শালিনী দাস কালকে 9:15 নাগাদ অ্যানাস্থেসিয়া দেয় পেশেন্টের প্রায় 1.5 ঘন্টার মতো ওটি চলছিল। তার মাঝখানে মায়ের থেকে বিভিন্ন রকমের ভাবে ফোন আসতে থাকে, 10-15 মিনিট অন্তর করে ফোন আসতে থাকে। তারপরে ওই মাসিকে বলে কি কেয়ারটেকার, মাকে যেতে দেবে না, তুমি যদি যেতে দাও তাহলে তোমার মাইনে আটকে দেবে। আমি তো ওটি করছিলাম। তারপরে ও আমাকে বলে যে স্যার আমার একটু গ্যাস হচ্ছে, গ্যাসের ট্যাবলেট খেয়েছি কিন্তু এখনো হচ্ছে। আমি বলে তাহলে একটা প্যান্টোপ্রাজল নিয়ে নে। প্যান্টোপ্রাজল অনডেম হচ্ছে চ্যানেল করে ওখানে নিয়েছে, ব্যাস এইটুকু। এরপরে তারপরে আমি চলে এসেছি, ওটি শেষ, আমি যাইনি। যদিও কি কারণে মৃত্যু হলো চিকিৎসকের তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এখন অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। অ্যানেস্থেসিয়া ডক্টর ছিলেন। ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল, ঘটনা তদন্ত চলছে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্র এবং সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।
কাছেই গরু মারা, যখন তখন চাষের জমিতে ঢুকে পড়ে হাতি। ধান বাঁচাতে ময়দানে কৃষকরা, বিদ্যুতের টাওয়ারে ঝুঁকি নিয়ে রাত পাহারা। কখনো দল বেঁধে কখনো দলছুট হয়ে ডুয়ার্স জুড়ে বেড়ে গিয়েছে হাতির হানা। জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতালের দল। জলপাইগুড়ির মাটিয়ালি ব্লক, এখানকার খুনিয়া রেঞ্জ এলাকার গ্রামে বিঘার পর বিঘা ধান জমির চাষ। হাতির হানায় পদে পদে বিপদ, যখন তখন হাতির হানায় ফসলের ক্ষতি। ধান বাঁচাতে ময়দানে কৃষকরা। চাষের জমি লাগোয়া এলাকায় রয়েছে বিদ্যুতের টাওয়ার, সেখানে থাকার জায়গা তৈরি করা হয়েছে। পালা করে রাত জেগে ধান পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। এই পদ্ধতি বিপজ্জনক, ঝুঁকিও রয়েছে। এটা টোটালটা জীবনের ঝুঁকি নিয়ে এনারা ফসল বাঁচানোর চেষ্টা করছেন। এটা কিন্তু প্রশাসনকে দেখা উচিত। বৃষ্টি হচ্ছে, তারপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে কোনো কোনো সময়, বৃষ্টি দেখতে হবে। এটা খুব সম্ভবত মনে হয় চারশো রেঞ্জের পাঞ্জুরা যে এজেন্সির মধ্যে পড়ছে, মনে দেখে নিবে ব্যাপারটা। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গে বিপর্যয়ের সময় জলের তোড়ে জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার। গত 13 দিনে 10টি গন্ডারকে উদ্ধার করেছেন বনকর্মীরা। সফল অপারেশন রাইনো। সম্প্রতি বিপর্যয় নেমে আসে উত্তরবঙ্গে। ভুটানের জলে ভেসে যায় ডুয়ার্স, জলে ভাসে জলদাপাড়া জাতীয় উদ্যানও। জলদাপাড়া জঙ্গলে সব থেকে বেশি গন্ডার থাকে তোরসা নদীর তীরে। বিপর্যয়ের দিনে তোরসার জলে ভেসে যায় বেশ কয়েকটি গন্ডার। কিছু গন্ডার তো ভেসে কোচবিহারে চলে যায়। এই গন্ডারদের ঘরে ফেরাতে জলদাপাড়া থেকে শুরু হয় অপারেশন রাইনো। গত 13 দিনে 10টি গন্ডারকে উদ্ধার করেছেন বনকর্মীরা। এর মধ্যে 5 গন্ডারকে জঙ্গলে ফেরানো হয়েছে। বাকি 5 গন্ডারকে আরো কিছুদিনের মধ্যেই জঙ্গলে ফেরানো হবে। লাস্ট 5 অক্টোবর আলিপুরদুয়ারে তোরসা মধ্যে অনেক ফ্লাডিং ছিল। ফ্লাডের মধ্যে অনেক রাইনো বাইরে চলে গেল। অপারেশন রাইনো ইজ ভেরি সাকসেসফুল। 10টা রাইনোকে আমরা রেস্কিউ করতে পেরেছি। বনকর্মীরা যথেষ্ট তৎপরতার মাধ্যমে তারা সেই গন্ডারটিকে আবার জলদাপাড়া অভয়ারণ্যে ফিরিয়ে দিয়েছেন। তাদের এই প্রচেষ্টাকে আমরা পরিবেশ প্রেমীরা কুর্নিশ জানাই। মোট 10টি গন্ডার এ পর্যন্ত উদ্ধার হলো। নিউজ 18 বাংলা। ফের খাঁচায় চিতাবাঘ। ছাগলের টোপ দিয়ে চিতাবাঘ খাঁচায়। বানারহাটের গেন্দ্রাপাড়ার ঘটনা। গত কয়েকদিন চা বাগানে চিতাবাঘের আতঙ্ক। খাঁচায় চিতাবাঘ দেখে স্বস্তিতে শ্রমিকরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি। রকি, কতদিন ধরে চিতাবাঘ লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিল? অনিন্দিতা, দেখুন, বানারহাট ব্লকের অন্তর্গত যে গেন্দ্রাপাড়া চা বাগান, সেখানে কিন্তু বেশ কিছু ধরে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করতে পারছিলেন শ্রমিকেরা, এবং কাজ করার সময় কিন্তু মাঝে মাঝে তাদের সামনে চলে আসছিল। তাতেই আতঙ্ক ছড়িয়েছিল গোটা এলাকায়। এরপর কিন্তু বাগান কর্তৃপক্ষ বিনাপুরি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের যে বনকর্মীরা রয়েছেন সেখানে গিয়ে আবেদন জানান, এবং সেখানে কিন্তু ছাগলের টোপ দিয়ে গেন্দ্রাপাড়া যে 20 এবং 21 নম্বর সেকশন রয়েছে সেখানে খাঁচা পাতা হয়, এবং সেখানে গতকাল রাতে কিন্তু গর্জন শুনতে পায় শ্রমিকেরা যে চিতাবাঘের। তার সামনে গিয়ে দেখতে পায় যে চিতাবাঘ খাঁচায় ধরা পড়েছে। প্রচুর মানুষ এখানে ভিড় জমায়। খবর পেয়ে বন দপ্তর এবং পুলিশ সেখানে পৌঁছায়, এবং রাতের বেলায় সেই চিতাবাঘটিকে কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয়। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে প্রাথমিকভাবে তার শারীরিক পরীক্ষার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বেশ, ধন্যবাদ। কিছুদিন আগে গেন্দ্রাপাড়া বাগানের ম্যানেজারের কথা মতন ওনার রিকোয়েস্টে একটা খাঁচা পরিষ্কার করা হয়, এবং সে খাঁচাটা আমরা পর্যবেক্ষণে রাখছিলাম। হঠাৎ করে খবর আসে যে ওই বাগানের খাঁচাতে লেপার্ড ধরা পড়েছে। আমরা সেই মতন সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে গিয়ে সেই লেপার্ডটাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসি। লেপার্ডটা পূর্ণবয়স্ক লেপার্ড। আপাতত ওটাকে পর্যবেক্ষণে রাখা হবে। যুদ্ধবিরতির মধ্যে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের হামলা, 8 জনের মৃত্যু, তার মধ্যে 3 জন ক্রিকেটার। প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিল আফগান ক্রিকেট বোর্ড। আর পরিস্থিতির উপর নজর রাখছে ভারত।
বিশ্বাস ভেঙে পড়শি দেশের রক্ত ঝরানোই বোধহয় পাকিস্তানের এজেন্ডা। 48 ঘন্টা যুদ্ধবিরতি, তার মধ্যেই আফগান ভূমে রক্ত ঝরালো ইসলামাবাদের যুদ্ধ বিমান। প্রায় সপ্তাহ 2 ধরে দুই পড়শি দেশে সংঘর্ষ। আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা ফেলা হয়, তার জন্য পাকিস্তানকে দায়ী করে পাল্টা সীমান্তে হামলা চালায় তালিবান বাহিনী। রাতভর পাক সেনার সঙ্গে সংঘর্ষ চলে, তারপর দফায় দফায় সংঘর্ষ। আফগানিস্তানের কান্দাহারে পাক যুদ্ধ বিমান হানায় 50 জন সাধারণ নাগরিক নিহত হন। এরপরই দুই দেশ 48 ঘন্টা সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সময়সীমা পেরোনোর আগেই পাকিস্তানের হামলা, তাতে 8 জনের মৃত্যু। আফগানিস্তানের পাকতিকা প্রদেশের এই পাক হামলায় নিহত 8 জনের মধ্যে 3 জন ক্রিকেটার, সিফগাতুল্লাহ, হারুন আর কবির। একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে পাকতিকার রাজধানী সারানায় গিয়েছিলেন, সেখান থেকে উরগুনে ফেরার পথে তাদের নিশানা করা হয়। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে এটা দেশের ক্রীড়া জগতের চরম ক্ষতি। ঘটনার প্রতিবাদ জানিয়ে নভেম্বরে ত্রিদেশীয় সিরিজ থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। নভেম্বরেই পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। আফগানিস্তানের টি-20 ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান পাকিস্তানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রশিদ লিখেছেন, এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে, আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি, দেশের মর্যাদা সবচেয়ে আগে। এর আগে পেহেলগাঁও হামলার প্রতিবাদে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেললেও হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। কাপ জিতেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পিসিবির চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল। আফগানিস্তানের উপর পাকিস্তানের এই হামলা এবং তালিবানদের সিদ্ধান্ত ভারত কিভাবে দেখছে? পাকিস্তানের সঙ্গে তালিবানদের অনেক জায়গায় সংঘাত আছে, সেটাকে ব্যবহার করা যেতে পারে। ভারত সরকার বিবৃতি দিয়ে বলেছে যে আমরা তালিবানদের বা আফগানিস্তানের সার্বভৌমত্ব বিশ্বাস করি, তাদের অখণ্ডতা আমরা মেনে নিয়েছি। খাইবার পাখতুনখোয়া যে আফগানিস্তানের অংশ হতে পারে সেটাও কিন্তু ভারত পরোক্ষভাবে সমর্থন করছে, এরকম ধরা যেতেই পারে। আমরা আফগানিস্তানকে যতটা পারা যায় হিউম্যানিটেরিয়ান কজে আমরা সাপোর্ট করতে পারি। আমাদের সঙ্গে তো কোনো ডিরেক্ট বর্ডার নেই, মিলিটারি সাহায্য হতে পারে, যেভাবে আমরা বাংলাদেশকে সমর্থন করেছিলাম। এখানেও আমাদের সমর্থন করতে প্রিন্সিপালের দিক থেকে কোনো বাধা নেই। আফগানিস্তানের তালিবান সরকারকে প্রথমে কোনো দেশই সিরিয়াসলি নেয়নি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বদল হয়েছে। তালিবানদের সঙ্গে যুদ্ধে জড়ানো যে খুব একটা সহজ সিদ্ধান্ত নয়, তা সব দেশই বুঝতে পেরেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান আফগানদের সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে কোন অঙ্কে? আফগানদের সঙ্গে যুদ্ধের ক্ষয়ক্ষতি সামলাতে পারবে তো ইসলামাবাদ? তাহলে কি পাকিস্তানকে মদদ দিচ্ছে অন্য কোনো দেশ? চীন আগেই জানিয়ে দিয়েছে তারা পাক আফগান সীমান্তে শান্তির পক্ষে। আমেরিকা, ট্রাম্পের দাবি খুব সহজেই এ যুদ্ধ তিনি থামিয়ে দিতে পারেন। পাকিস্তানের একটা ইদানিংকালে তাদের মনে হতেই পারে যে ট্রাম্প সঙ্গে একটা সম্পর্ক তারা গড়েছে। ট্রাম্প আসিম মুনিরকে যেভাবে ডাকছেন, যেভাবে নওয়াজ শরীফকে যেভাবে কাছে ডাকছেন, তাতে ওদের একটা ভাবনা হতেই পারে যে পাকিস্তানকে পরোক্ষভাবে সমর্থন করবে বা কিছু। খুব একটা সুবিধে হবে না, আমেরিকা তো সেভাবে পয়সা ঢালবে না, বা লড়াইটা পাকিস্তানকেই করতে হবে। এবং পাকিস্তান যদি আফগানিস্তানের সঙ্গে লড়াই করে তাহলে কিন্তু অন্য অনেকগুলো ফ্রন্টিয়ার কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা। পিওকেও কিন্তু সেখানকার লোক, সেখানে সৈন্য আছে, ছড়াতে হবে, বালুচিস্তান থেকে সৈন্য সরাতে হবে। তার ফলে কিন্তু সেই সব জায়গায় যারা কিন্তু স্বাধীনতার জন্য লড়ছে তারা কিন্তু যথেষ্টই তাদের স্বাধীনতা সংগ্রাম বা তাদের লড়াইটাকে তারা আরো কি করে প্রাণবন্ত করা যায় সেই চেষ্টা করবে। নিউজ 18 বাংলা। সোনামুখীর অলিগলিতে কালী কথা, মুন্সিফগড়ে ঘুঘু কালীর পুজো। এই পুজো ঘিরে নানান গল্প। বাঁকুড়ার সোনামুখী, এখানকার মুন্সেফগড়ের ঘুঘু কালী, 400 বছরের কালী কথা। সোনামুখী দিয়ে বয়ে গিয়েছে শালী নদী। কথিত আছে এই নদী দিয়ে একসময় ভেসে এসেছিল মা কালীর মূর্তি। অশ্বত্থ গাছের তলায় সেই মূর্তির পুজো শুরু করেন স্থানীয়রা। পুজোর পরে রাতারাতি এই গাছে কয়েকশো ঘুঘু পাখি বাসা বাঁধে। সেই থেকেই মা কালী এখানে ঘুঘু কালী। প্রায় 350-400 বছর আগে তারা ওই মাকে তুলে নিয়ে এসে প্রতিষ্ঠাতা করে। তারপর আস্তে আস্তে ওইখানে পুজো থাকতো। থাকার পরে মাকে প্রতিষ্ঠাতা করা হয় আমাদের এই অশ্বত্থ গাছের সামনে। অলৌকিকভাবে হঠাৎ ওইখান থেকে যখন ট্রান্সফার করে আমাদের কর্তব্যটা নিয়ে আসেন, তারপরে ঘুঘু পাখির বাসা বাঁধতে শুরু করে দেয় হাজার হাজার। তখন আমাদের ওই বাবুরা নাম দিয়েছিলেন ঘুঘু কালী।
এখন ঘুঘু কালী ডাকনাম, বর্তমানে এখন আমাদের নাম হচ্ছে দক্ষিণ খণ্ড কালীবাড়ি। সারা বছর মন্দিরে ঘট পুজো হয়। দীপান্বিতা অমাবস্যায় পুজো করা হয় মাটির প্রতিমা। এই প্রতিমা নিরঞ্জনের বিশেষ নিয়ম রয়েছে। এক্ষেত্রে গাড়ি ব্যবহার করা হয় না, কাঁধে করে মায়ের প্রতিমা নিয়ে যান ভক্তরা, তারপরে পুকুরে বিসর্জন। একেবারেই আনন্দ উৎসবের মধ্যে বিভিন্ন আচার নিষ্ঠার সঙ্গে এই কালী মায়ের আরাধনা করে থাকে এই ক্লাব কর্তৃপক্ষ। সোনামুখী থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।